ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে ডিএসসি বি3 এর পেপারটি রয়েছে, সেই পেপারের গুরুত্বপূর্ণ 20 মার্কসের কোশ্চেন অ্যান্সার ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি, তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। এবং আমি সাজেশন ধরে ধরে এবার কিন্তু সমস্ত লং কোশ্চেনের অ্যান্সারও আমি পোস্ট করতে থাকবো। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে ডিএসসি বি3 অর্থাৎ হিস্ট্রি অফ জাপানের পেপারের কোশ্চেন অ্যান্সারগুলি পোস্ট করলে ভালো হয়, তাই তোমাদের সুবিধার্থেই আমি কিন্তু এবার থেকে জাপানের পেপারের সাজেশনগুলো আমি পোস্ট করতে থাকবো। আজকে যে কোশ্চেনের অ্যান্সারটি আমি শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদের মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 মার্কসের অ্যান্সার। ঠিক আছে, তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে তোমাদের প্রশ্নটি দেখো, তোমাদের প্রশ্নটি হচ্ছে মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, একই প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে তোমাদের এক্সামে আসে, এরকমভাবে আসে যে মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি কি মূলত রক্ষণশীল ছিল। তোমাদের অ্যান্সার কিন্তু একই হবে, কিন্তু কোশ্চেন বিভিন্নভাবে এসে থাকে। আজকে আমি তোমাদের যে অ্যান্সারটি শেয়ার করব এই কোশ্চেনের ভিত্তিতে শেয়ার করব, অর্থাৎ মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। তোমাদের যদি বাই চান্স এই প্রশ্নটা এসে যায় এক্সামে যে মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি কি মূলত রক্ষণশীল ছিল, তাহলে অ্যান্সারটা একই হবে, কিন্তু মন্তব্যতে অর্থাৎ মূল্যায়নে তোমরা কিন্তু কিছুটা তোমাদের মতামত দেবে যে জাপানের এই সংবিধানটা রক্ষণশীল ছিল না, তাহলে কিন্তু অ্যান্সারটা পরিপূর্ণ হয়ে যাবে। এবার অ্যান্সারটি আমি বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। প্রত্যেক দেশের সংবিধান তার ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক কাঠামোকে প্রতিফলিত করে। মেইজি সংবিধান জাপানের জন্য এমনই একটি ঐতিহাসিক দলিল ছিল। এই সংবিধান জাপানের রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক চেহারা বদলে দিয়েছিল। এটি জাপানে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছিল। অপরদিকে এটি দেশের ঐতিহ্য ও রাজতন্ত্রের গুরুত্বকে অক্ষুণ্ণ রেখেছিল। সম্রাটের অবাধ ও শাসন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে মেইজি সংবিধান জাপানের শাসন কাঠামোকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছিল। এটি কেবল একটি আইনি দলিল ছিল না, বরং এটি একটি নতুন রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র ব্যবস্থা তৈরির পথ প্রস্তাব করেছিল, যেখানে রাজতন্ত্রের শাসন এবং আধুনিকতার মেলবন্ধন ঘটেছিল। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি তোমাদের CC14 এবং ডিএসসি A3 এবং B3 পেপারে নোটস পারচেস করতে চাও, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি, তোমরা যদি আমাকে মেসেজ করো আমি সরাসরি তোমাদেরকে পিডিএফটি প্রোভাইড করে দেবো। এবার দেখো দ্বিতীয় পার্টি কী রয়েছে। মেইজি সংবিধান 1889 সালের 11 ফেব্রুয়ারি ঘোষিত হয় এবং 1890 সালের 29 নভেম্বর কার্যকরী হয়। এটি আধুনিক জাপানের প্রথম লিখিত সংবিধান এবং সম্রাট মেইজির নেতৃত্বে জাপানকে সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত করার লক্ষ্যে পরিণত হয়। সংবিধানটি প্রধানত প্রাসিয়ান মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়, যা রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্রীভূত রেখে একটি সাংবিধানিক কাঠামো প্রদান করেছিল। যদিও এটি আইনসভা ও মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করেছিল, তবু কার্যত এটি সম্রাটের শাসনকেই শক্তিশালী করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে একনায়কতন্ত্রের ভিত্তি তৈরি করেছিল। তারপর প্যারা দেখো কী রয়েছে। মেইজি সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সম্রাটের নির্বাহী ক্ষমতা। সংবিধানের 5 নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে সম্রাট নির্বাহী ক্ষমতার অধিকারী এবং তিনি মন্ত্রীদের মাধ্যমে শাসনকার্য পরিচালনা করবেন। এর অর্থ হলো, যদিও সম্রাট সরাসরি প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন না, তবুও তিনি নির্বাহী ক্ষমতার উৎস ছিলেন। প্রধানমন্ত্রীর নিয়োগ ও বরখাস্তের একচ্ছত্র অধিকারও সম্রাটের হাতে ন্যস্ত ছিল। 55 নম্বর ধারায় বলা হয়েছিল যে সম্রাটের দেওয়া নির্বাহী আদেশের জন্য মন্ত্রীদের স্বাক্ষর বাধ্যতামূলক, যা প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করেছিল। তবে এই বিধানগুলোর মাধ্যমে কার্যত সম্রাটের শাসন অব্যাহত রাখা হয়েছিল এবং এটি একটি শক্তিশালী নির্বাহী কাঠামোর ভিত্তি স্থাপন করেছিল। তারপর দেখো, মেইজি সংবিধান অনুযায়ী জাপানের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ছিল। উচ্চকক্ষের নাম কী ছিল আমি ব্র্যাকেটে দিয়েছি, হাউস অফ পিয়ার্স, এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। ঠিক আছে, উচ্চকক্ষে 368 জন সদস্য ছিলেন, যাদের মধ্যে রাজপরিবারের সদস্য, সামন্তপ্রভু এবং সামন্ত কর্তৃক মনোনীত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন। উচ্চকক্ষ ছিল মূলত অভিজাত শ্রেণীর দ্বারা পরিচালিত এবং এতে নির্বাচনের মাধ্যমে কোনো সদস্য অন্তর্ভুক্ত হতো না। অন্যদিকে নিম্নপক্ষে 379 জন সদস্য নির্বাচিত হতেন, যারা সাধারণ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতেন।
তবে ভোটাধিকার সীমিত ছিল এবং শুধুমাত্র উচ্চবিত্ত পুরুষদেরই ভোট দেওয়ার সুযোগ ছিল, যারা একটি নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করতেন। যদিও নিম্নপক্ষ জনগণের প্রতিনিধিত্ব করত, কিন্তু উচ্চকক্ষের অনুমোদন ছাড়া কোনো আইন পাস করা সম্ভব ছিল না, যার ফলে কার্যত উচ্চকক্ষের ক্ষমতা ছিল অত্যন্ত শক্তিশালী। তারপর দেখো কী রয়েছে, মেইজি সংবিধানে আইনসভার ক্ষমতা সীমিত ছিল। 37 নম্বর ধারায় বলা হয়, আইনসভা রাজস্ব আদায় ও বাজেট অনুমোদনের ক্ষমতা রাখবে, তবে সম্রাটের অনুমোদন ছাড়া কোনো আইন কার্যকর হবে না। ফলে আইনসভা কার্যত সম্রাটের শাসন ব্যবস্থার অধীন ছিল, যদিও সংসদে বাজেট প্রস্তাব করা বাধ্যতামূলক ছিল। তবে 67 নম্বর ধারায় বলা হয়েছিল, যদি সংসদ বাজেট অনুমোদন করতে ব্যর্থ হয় তবে পূর্ববর্তী বছরের বাজেটই কার্যকর থাকবে। এর ফলে আইনসভার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সম্রাটের জন্য একটি আইনি পথ খোলা থাকত। তারপরে দেখো কী রয়েছে, সংবিধানে জনগণের কিছু মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তবে এগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। সংবিধানের 27 থেকে 32 নম্বর ধারায় নাগরিকদের কিছু মৌলিক অধিকার যেমন বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার কথা উল্লেখ করা হয়। তবে এই স্বাধীনতা সীমিত ছিল, কারণ সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে রাষ্ট্রের স্বার্থ বা সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হলে সরকার এই স্বাধীনতাগুলো খর্ব করতে পারবে। বিশেষ করে 29 নম্বর ধারায় বলা হয়েছিল, জনগণের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, তবে সরকার জননিরাপত্তার স্বার্থে এইসবের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। ফলে কার্যত জনগণের স্বাধীনতা ছিল শর্তাধীন এবং রাষ্ট্রের কর্তৃত্বের অধীন। তারপরে প্যারা দেখো কী রয়েছে, সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সামরিক বাহিনীর স্বাধীনতা। 11 নম্বর ধারায় বলা হয়েছিল, সম্রাট সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং তার নির্দেশে অনুযায়ী সেনাবাহিনী ও নৌবাহিনী পরিচালিত হবে। এর ফলে সেনাবাহিনী কার্যত বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারত। সামরিক কর্মকর্তারা সরাসরি সম্রাটের প্রতি দায়বদ্ধ ছিলেন। ফলে মন্ত্রিসভা বা আইনসভা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারত না। এটি জাপানের সামরিক কর্তৃত্ববাদী শাসনের ভিত্তি তৈরি করে এবং পরবর্তী সময়ে এক সামরিকতন্ত্রের উত্থান ঘটায়। পরবর্তী প্যারাগ্রাফে কী রয়েছে, বিচার বিভাগের ক্ষেত্রেও মেইজি সংবিধান একাধিক সীমাবদ্ধতা আরোপ করেছিল। 57 নম্বর ধারায় বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে এটি সম্রাটের শাসনের অধীন ছিল। আদালত সংবিধানের ব্যাখ্যা দিতে পারত, কিন্তু সম্রাটের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রায় দিতে পারত না। এর ফলে বিচার ব্যবস্থা কার্যত সরকারের হাতিয়ারে পরিণত হয়। ঐতিহাসিক কেনজি ওয়াটানাবে মন্তব্য করেন, তোমাদের কিন্তু একটু নামগুলো অড লাগতে পারে, যেহেতু জাপানের ইতিহাস তোমরা পড়ছো, তাই নামগুলো একটু দেখে শুনে তোমরা অবশ্যই লেখো, ঠিক আছে। তিনি কি মন্তব্য করেন দেখো, মেইজি সংবিধানের অধীনে আদালত কেবলমাত্র সরকারের স্বার্থ রক্ষার জন্য কাজ করত, যার ফলে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব ছিল না। মেইজি সংবিধান জাতীয়তাবাদী চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবিধানের মাধ্যমে সম্রাটকে জাতির ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়, যা জনগণের মধ্যে এক ধরনের রাষ্ট্রভক্তি গড়ে তোলায়। ইতিহাসবিদ ক্যারল গ্ল্যাক লিখেছেন, মেইজি সংবিধান শুধু রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো তৈরি করেনি, বরং এটি জনগণের মধ্যে সম্রাট ও রাষ্ট্রের প্রতি একনিষ্ঠ আনুগত্যের ধারণা প্রতিষ্ঠিত করেছিল। এই জাতীয়তাবাদী চেতনা পরবর্তীকালে সামরিক বিস্তারবাদকে বৈধতা দেয় এবং জাপানের সাম্রাজ্যবাদী নীতির বিকাশ ঘটায়। মেইজি সংবিধান আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সম্রাটের আইন প্রণয়ন ও বাতিল করার ক্ষমতা। সংবিধানের 6 নম্বর ধারায় বলা হয়েছিল যে সম্রাট আইন প্রণয়ন, সংশোধন এবং বাতিল করার ক্ষমতা রাখেন। এর মাধ্যমে আইনসভার যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে সম্রাটের অনুমোদন প্রয়োজন হতো, যা আইনসভাকে এক প্রকার সম্রাটের অধীন রেখেছিল। যদিও আইনসভা সংসদীয় ব্যবস্থার একটি অংশ হিসেবে গঠিত হয়েছিল, তবে কার্যত এটি একটি পরামর্শমূলক সংস্থা হিসেবে কাজ করত। এই ধারা মেইজি সংবিধানকে একটি সাংবিধানিক রাজতন্ত্রের পরিবর্তে কার্যত সম্রাটতন্ত্রে পরিণত করেছিল, যেখানে সম্রাটের ইচ্ছায় চূড়ান্ত আইন হিসেবে বিবেচিত হতো। তারপরে দেখো কী রয়েছে, এই সংবিধানের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ধর্মীয় স্বাধীনতা ও শিন্তো ধর্মের বিশেষ অবস্থান। সংবিধান 28 নম্বর ধারায় বলা হয়েছিল, জাপানের জনগণ ধর্মাচরণের স্বাধীনতা উপভোগ করবে যতক্ষণ না তা রাষ্ট্রের স্থিতিশীলতা ও শৃঙ্খলতা বিঘ্নিত করে। যদিও এতে ধর্মীয় স্বাধীনতার বিধান রাখা হয়েছিল, তবে সংবিধান শিন্তো ধর্মকে বিশেষ মর্যাদা দিয়েছিল। সম্রাটকে শিন্তো ধর্মের প্রধান পুরোহিত হিসেবে গণ্য করা হতো এবং শিন্তো মতাদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসেবে স্বীকৃত হয়েছিল। এর ফলে অন্যান্য ধর্মের চর্চা অনুমোদিত থাকলেও রাষ্ট্রীয়ভাবে শিন্তো ধর্মকে প্রাধান্য দেওয়া হতো,
যা পরে জাপানের জাতীয়তাবাদী নীতির ভিত্তি গড়ে তোলে। মেইজি সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সম্পত্তির অধিকারের স্বীকৃতি ও রাষ্ট্রের অর্থনৈতিক নীতি। সংবিধানের ২৭ নম্বর ধারায় বলা হয়েছিল যে জাপানের সমস্ত নাগরিকের সম্পত্তির অধিকার থাকবে এবং এটি আইন দ্বারা সুরক্ষিত হবে। এই ধারার মাধ্যমে ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকৃতি পেলেও রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সংবিধান অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে শিল্পোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নকে উৎসাহিত করেছিল এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সাহায্য করেছিল। এর ফলে জাপান দ্রুত একটি শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয় এবং অর্থনৈতিক আধুনিকায়নের পথে অগ্রসর হয়। সংক্ষেপে মেইজি সংবিধান আধুনিক জাপানের ভিত্তি স্থাপন করলেও এটি কার্যত কর্তৃত্ববাদী ও সামরিকতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল। এটি আইনসভা ও মৌলিক অধিকারের ব্যবস্থা করলেও প্রকৃত ক্ষমতা সম্রাটের হাতেই কেন্দ্রীভূত ছিল। ঐতিহাসিক মার্ক রামসেয়ার লিখেছেন, মেইজি সংবিধান একদিকে জাপানের সাংবিধানিক রাষ্ট্রে রূপান্তরিত করেছিল, কিন্তু অন্যদিকে এটি জনগণের স্বাধীনতাকে সীমিত রেখে শাসকদের মধ্যে ক্ষমতা সংরক্ষণের একটি কৌশল হিসেবে কাজ করেছিল। ফলে এটি জাপানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কিন্তু সীমাবদ্ধ সংবিধান হিসেবে চিহ্নিত হয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি পোস্ট করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোটস ডাউন করে নাও এবং এক্সামের আগে নিজেদেরকে আগেভাগে প্রিপারেশান নিয়ে নাও। তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অর্থাৎ কোন কোশ্চেন অ্যান্সার চাও অবশ্যই কমেন্টস করে জানাও। তোমাদের রেসপন্সের ভিত্তিতে কিন্তু আমি ভিডিওগুলো পোস্ট করব। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।